অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা তৈরিতে আমরা প্রাধান্য দিয়ে আসছি। এর পাশাপাশি দেশের সীমানা পেরিয়ে প্রকৃতি ও জীবনদল বিভিন্ন দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে তুলে ধরছে। বিশ্বের নানা প্রান্তের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের বিশেষ আয়োজন অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মেক্সিকো উপসাগরের ছোট বড় প্রায় ৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত হয়েছে ক্যারিবীয় অঞ্চল। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চলের প্রতিটি দ্বীপই অনন্য বৈশিষ্ট্যপূর্ণ। পৃথিবীর জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে এই ক্যারিবীয় অঞ্চল অন্যতম। চলুন দেখে আসি ক্যারিবীয় অঞ্চলের প্রকৃতি ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। ক্যারিবিয়ান আইল্যান্ডগুলোর মধ্যে বারবাডোস অন্যতম দ্বীপরাষ্ট্র। ব্রিটিশরা ১৬২৫ সালে প্রথম পা রাখে এই দ্বীপে। ৩০০ বছরের বেশি সময় ধরে ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর ১৯৬৬ সালে বারবাডোস স্বাধীনতা লাভ করে। এখানকার রাস্তা ও এলাকার নাম সহ তাদের ভাষা ও জীবনযাপনে ব্রিটিশ সংস্কৃতির প্রভাব রয়েছে। এই দ্বীপে বসবাসকারী বাজান জনগোষ্ঠী অত্যন্ত প্রাণবন্ত এবং উৎসবপ্রিয়। আমি এসেছি বারবাডোস, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপরাষ্ট্র এই বারবাডোস। এখানে বেশ সুন্দর নানা জিনিসের দেখা মেলে, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে জনসংখ্যা আছে প্রায় ৩ লাখের মতো। সবচেয়ে বড় কথা হলো সমুদ্র। এত নির্মল পানি, এত স্বচ্ছ পানি খুব কমই দেখা যায় অন্যান্য যে সমুদ্র দেখি আমরা অন্য অঞ্চলে, তার তুলনায় কিন্তু এই দ্বীপ রাষ্ট্রগুলোতে এই যে সমুদ্রগুলো সত্যি দেখার মতো। প্রচুর ট্যুরিস্ট আসেন বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আমেরিকার থেকে এবং ইউরোপ থেকে ট্যুরিস্টরা আসেন এখানে তাদের সময় কাটানোর জন্য, তাদের হলিডের জন্য। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। ছোট্ট একটি দ্বীপ সেন্ট লুসিয়া, কিন্তু অনেক জীববৈচিত্র্যে ভরা। আমি এখন এসেছি মাউন্ট ফরচুনে, সেন্ট লুসিয়াতে। আমার পিছনে সমুদ্র এবং বে, এতটুকু একটা দেশ, কিন্তু ব্যবস্থাপনা কিন্তু চমৎকার। এবং সেই জিনিসটাই কিন্তু দেখার মতো, বোঝার মতো এবং শেখার মতো। সেই কাজটি আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি এবং উপলব্ধি করছি। আমরা বাংলাদেশেও কিন্তু আমাদের অনেক ধরনের জায়গা আছে এবং সেই জায়গাগুলোকে কিন্তু আমরা এভাবে সুন্দর করে রাখতে পারি, ডেভেলপ করতে পারি, ট্যুরিজমকে প্রমোট করতে পারি। পাশাপাশি সেখানে আমাদের যে জীববৈচিত্র্য তাকে কিন্তু সংরক্ষণ করতে পারি। বাংলাদেশের মতো সব ধরনের গাছই এখানে আছে। বাঁশ, নারকেল, আম, কলা গাছ এবং অন্যান্য গাছ সবই আছে এখানে। ম্যারিগোল্ড এই জায়গাটির নাম। যত সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি এর সৌন্দর্য দেখে এবং এর ম্যানেজমেন্ট দেখে, কারণ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই ছোট্ট দ্বীপটি।
এখন ফিশিং ভিলেজের মাঝখান দিয়ে যাচ্ছি। এখানে জেলেরা সব থাকে। দেয়ালে বেশ ছবি এঁকে রাখা হয়েছে। আমি এই অ্যানসেলারে যে ফিশিং ভিলেজ সেখান থেকে একটু এগিয়ে একটা পাহাড়ের উপরে এসেছি। এখান থেকে এই ফিশিং ভিলেজ, সমুদ্র সবই দেখা যাচ্ছে। এই যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, ছোট্ট একটি দ্বীপ, মাত্র 2 লাখের মতো জনসংখ্যা এখানে, কিন্তু এখানে দেখার মতো কতগুলো ব্যাপার হচ্ছে। একটি হলো সংরক্ষণ, আরেকটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং আরেকটি হচ্ছে ট্যুরিজমকে প্রমোট করার জন্য যাবতীয় যা করার সেই ব্যবস্থাটা কিন্তু তারা করেছে এবং সাধারণ মানুষকে এর সাথে সম্পৃক্ত করেছে, যেটা আমাদের বাংলাদেশেও দরকার। যখনই আমরা এই ট্যুরিজমটাকে বাংলাদেশে প্রমোট করতে পারবো প্রপারলি, তখনই কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে এটা বিশাল ভূমিকা পালন করবে ট্যুরিজম। এখানে একটি ওদের বিশেষ ফল, সেই ফলের খোসাগুলো দিয়ে নানা জিনিস বানিয়েছে, কিন্তু এই ফলগুলো ওরা খায় না। আমি নামটা জিজ্ঞেস করব। Calabash. Yeah. Okay. And do you eat this food? We use for souvenir. We don't eat. We use for medicine, head cold, arthritis. Okay. But what I do, What medicine you make? arthritis, head cold, Mhm. toxin. Okay. Yes. So you, with the hand, you designed all this thing? With my hand, with this. Then I use this. Oh, you do the carving with this, right? Yeah, I use a knife. I was just looking for the tool since I misplaced my tool. Okay, when it is green like this, right? While it's green, And then, I work with it while it's green. Look it, this is what I use to draw. okay, A carving knife, and I use Okay. this. Depending on the type of material, okay, I will use this okay. to help me. All right, Since that side was a bit rough, okay, I use this for hair okay. and I use that for hair. এখন আমরা রেইন ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। বেশ বড় বড় গাছ এবং অনেক বড় বড় ফার্ন, পাতাগুলো বেশ লম্বা লম্বা। আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। এখন দাঁড়িয়ে রয়েছি পিটন। এই যে 3টে বড় বড় সিংহের মতন পাহাড়, এই পাহাড় সৃষ্টি হয়েছে ভলকানোর মাধ্যমে, এবং এখানে এখনও কিন্তু ভলকানোর যে ধোঁয়া সেই ইরাপ্ট হচ্ছে দূরে। কথা হচ্ছে এই জায়গাটি সেন্ট লুসিয়ার একটি বিখ্যাত জায়গা, ওয়ার্ল্ড হেরিটেজ, এবং এই পিটনের নিচে আবার কিছু মানুষের বসতিও আছে। সব কিছু মিলিয়ে এই জায়গাটি একটা সত্যি মনোমুগ্ধকর জায়গা, যার জন্য সবাই এখানে থামেন এবং এখান থেকে এই দৃশ্যটা দেখেন, তারপরে ভলকানোর কাছে যান। আমরাও এখন যাব সেখানে। সুপ্ত আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা পিটন এই সেন্ট লুসিয়াতে, এবং এটা বয়স প্রায় 300 বছর পুরনো। 300 বছর আগে যে উদ্গীরণ হয়েছিল, তারপর এখন আর উদ্গীরণ হয়নি এখন পর্যন্ত, তবে বলা যায় না কখন হতে পারে। এখানে কিন্তু এখন সবুজের সমারোহ, একেবারে চারিদিকে গাছপালা, গ্রিন, এবং এখানে প্রচুর টুরিস্ট আসেন বিভিন্ন দেশ থেকে এটা দেখার জন্য। কারণ এই ধরনের আগ্নেয়গিরি যেটা এখনও বেঁচে আছে সুপ্ত মাটির নিচে, সেই ধরনের আগ্নেয়গিরি কিন্তু খুব বেশি দেখা যায় না। যখন এই ধরনের জায়গায় আসি আমরা, তখন কিন্তু একটা জিনিসই ভাবি যে পৃথিবীর কত ধরনের
ব্যাপার ঘটছে যা আমাদের জানা নেই, এবং সেই জানার ব্যাপারটি এই ধরনের জায়গা আসলে কিন্তু অনেক তথ্য আমরা জানতে পারি। এই জায়গাটি দেখতে কিন্তু প্রচুর টুরিস্ট আসেন, এবং তাতে কিন্তু অর্থনৈতিকভাবে এই সেন্ট লুসিয়াতে এরা কিন্তু লাভবান হচ্ছে। আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং কাছাকাছি যাব আমরা এই ভলকানোর। এখান থেকে একটা স্মেল আসছে এই ধুয়োর সাথে, সালফারের গন্ধ। ক্যাশিও নাটের একটি বাদাম গাছ এই ভলকানোর পাশে এবং ফল ধরে রয়েছে। আমি এখন এসেছি অ্যান্টিগা রিনিউল হারবারে। খুবই সুন্দর গোছানো একটি জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা 1797 সালে এই ডকইয়ার্ডটা তৈরি হয়েছিল ব্রিটিশ নেভিকে সাপোর্ট করার জন্য। এখানে আসলে রিপেয়ারিং এর কাজ হতো, যারা যে সেলিং বোটগুলো নিয়ে আসতো এখান থেকে, যে যুদ্ধের যে বোটগুলো যেত সেগুলোর জন্য। নেভির যে ব্রিগেড ছিল 28 গান ফাইটার্সের, সেটাও কিন্তু এখানে থেকেই রিপেয়ারিং এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যেত। তো সব কিছু মিলিয়ে এটা একটা ঐতিহাসিক জায়গা। এবং এখানে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, পাথরের যে পিলারগুলা, এগুলো কিন্তু সেই সময়ের তৈরি 1797 সালে। এবং এরপরে 1831 সালে প্রচণ্ড ঝড় হারিকেন হয়েছিল, তাতে এখানে অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। কিন্তু যেটুকু আছে সেটাই কিন্তু এখন এটা ইতিহাস হিসেবে রয়ে গেছে। এখানে এখন আর এটা ব্যবহৃত হয় না পোর্ট হিসাবে কিংবা হারবার হিসাবে, এটা এখন ব্যবহার হয় মানুষেরকে ইতিহাস জানার জন্য। প্রচুর টুরিস্ট আসেন বিভিন্ন দেশ থেকে এখানে এই ইতিহাস জানার জন্য, এই দেশটাকে দেখার জন্য, ঘুরে বেড়ার জন্য। কারণ এখানে সমুদ্র, পাহাড় এবং সমতল এবং সবুজের যে বেষ্টনী বলি, সব কিছু মিলিয়ে কিন্তু এই দেশটা কিন্তু একটা ভালো, একটা সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে উঠেছে এখানকার লোকজনের প্রচেষ্টায়। তো সব কিছুর একটি কথা যে বাংলাদেশকেও যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আমাদেরও কিন্তু সবার হাত এক করে এই কাজগুলো করতে হবে। এই হারবারের পাশেই খুব সুন্দর একটি রেস্টুরেন্ট, এবং সেই রেস্টুরেন্টে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। আমি এখন যে সমুদ্রটার পাশে দাঁড়িয়ে রয়েছি এটা হলো আটলান্টিক মহাসাগর। এটা হলো অ্যান্টিগার ডিকেনসন বের একটি বিচ, এবং আমরা এখান থেকে এখন যাব ক্যাটামারানে করে সমুদ্রের ভেতরে। সবচেয়ে বড় কথা হলো পানিটা এত পরিষ্কার এখানে এবং এত নির্মল, দেখার মতো। ক্যাটামারান গুলো সমুদ্রের বিচে এসে ভিজছে। আশা করি একটু পরেই উঠতে পারবো ক্যাটামারানে।
ক্যাটামারানে করে এগিয়ে যাচ্ছি, আর এর মাঝখানে কয়েকটা আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড পার হলাম। খুবই স্পিডে যাচ্ছে ক্যাটামারানটা। সামনে দেখি আর কি আছে। ছোট ছোট অনেকগুলো আইল্যান্ড আছে সমুদ্রে এবং বিচ আছে। এই উত্তাল সমুদ্রের উপর দিয়ে যাচ্ছি এবং বেশ বড় বড় ঢেউ এসে আমাদের একবার উপরে উঠাচ্ছে, একবার নিচে নামাচ্ছে, আর বাতাস। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এক্সাইটিং একটা জার্নি হচ্ছে। মরা সিউইড গুলো ভেসে বেড়াচ্ছে। ক্যাটামারানটা থেমেছে একটা আইল্যান্ডে এবং এখানে আমরা নেমে স্নোরকেলিং করব। আমরা ক্যাটামারান করে যে জায়গাটা এসে নেমেছি এখানে ছোট্ট আইল্যান্ড, এবং এই আইল্যান্ডের মধ্যে এখানে স্নোরকেলিং করছি আমরা একটা দ্বীপের একটা কর্নারে। এবং এখানে এই স্নোরকেলিং করার মধ্যে আনন্দটা হচ্ছে পরিষ্কার মাছগুলো দেখা যায় নিচে ঘুরে বেড়াচ্ছে। তো জলজ প্রাণী এবং নাগার পানি সব কিছু মিলেই কিন্তু আমাদের এই ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করে রাখছে, এবং যার কারণে এদের সংরক্ষণ খুব বেশি প্রয়োজন। সুতরাং সমুদ্রকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। আমরা যে কাজটি করি, আমরা কিন্তু যত্রতত্র নানা জিনিস ফেলে আমাদের এই সামুদ্রিক জীববৈচিত্র্যকে আমরা কিন্তু খুব একটা কঠিন জায়গায় নিয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখানে এসে অ্যাসাইজিং দেখলাম যে অ্যান্টিগার যেই দ্বীপ, এই দ্বীপে কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, যে দেশটা ছোট, মানুষের সংখ্যা কম, তারপরেও তারা কিন্তু খুব ভালোভাবে সংরক্ষণ বলি, কনজারভেশন বলি, যেই কাজটি করে যাচ্ছে এরা, এবং তার মাধ্যমে ট্যুরিজমকে ধরে রাখছে এবং এই জীববৈচিত্র্যকে ধরে রাখছে। আমাদেরও কিন্তু এই কাজটি করা উচিত বাংলাদেশে। এই যে ক্যাটামারান করে ঘুরলাম, গেলাম ভেতরে, এবং এই যে নানা আইল্যান্ড দেখলাম, বিভিন্ন আইল্যান্ডে এত সুন্দর করে তারা চেয়ে রেখেছে, এটা দেখার মতো। যাই হোক, একটি কথায়, বাংলাদেশেও আমাদের অনেক জায়গা আছে, এই জায়গাগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, গুছিয়ে রাখতে হবে, এবং আমরা যদি সুন্দরভাবে রাখি তাহলেই কিন্তু আমাদের এই দেশের যে কনজারভেশন সেটাও ভালো থাকবে, সংরক্ষণ ভালো থাকবে। সংরক্ষণের কারণে, ভালো ব্যবস্থাপনার কারণে আমাদের দেশেও কিন্তু টুরিস্ট আসবে। আমাদের টুরিস্ট অ্যাট্রাকশন বাড়াতে হবে, আর তাহলেই কিন্তু বাংলাদেশ ভালো থাকবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ক্যারিবীয় অঞ্চলের প্রকৃতি
ও জীববৈচিত্র্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। এই অঞ্চলের মানুষ অত্যন্ত আন্তরিক, অতিথিপরায়ণ জাতি হিসেবে বাংলাদেশেরও সুখ্যাতি আছে। আমাদের আন্তরিকতাকে কাজে লাগিয়েই দেশের পর্যটন খাতকে আরও শক্তিশালী করে গড়ে তোলা সম্ভব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।